আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা প্রায়শই আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু এর গভীর প্রভাবটা আমরা হয়তো সবসময় ঠিক বুঝতে পারি না। ঠিক। শিশুদের মধ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে যে সংকট তৈরি হচ্ছে, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। হ্যাঁ, এটা অনেকটা কি বলবো, লুকানো স্রোতের মতো অজান্তে অনেক পরিবারকে প্রভাবিত করছে। আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার। যারা ব্যস্ত অভিভাবক বা শিক্ষাবিদ অথবা যারা এই বিষয়ে প্রচুর তথ্য দেখে একটু দিশেহারা বোধ করছেন, হ্যাঁ, তাদের জন্য কিছু স্পষ্ট ধারণা আর কার্যকরী পদক্ষেপ তুলে ধরা। খুব বেশি জটিল না করে যা সহজে বোঝা যায় আর কাজেও লাগানো যায়। একদম। আর আমাদের এই আলোচনা এটা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ গবেষণা আর বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এটাকে শুধু একটা সতর্কবার্তা ভাবলে চলবে না। ঠিক। এর গভীরে গিয়ে বুঝতে হবে কেন এমন হচ্ছে আর আমরা কিভাবে সাহায্য করতে পারি। অভিভাবকদের মনের ওই অস্পষ্ট দুশ্চিন্তাটাকে একটা পরিষ্কার বোধ আর কাজের দিকে নিয়ে যাওয়াই উদ্দেশ্য। দারুণ। তাহলে চলুন একেবারে মূল আলোচনায় যাই। এমন একটা ঘটনা দিয়ে শুরু করি যা শুনলে বোঝা যায় এই ডিজিটাল নির্ভরতা কতটা ভয়াবহ হতে পারে। আচ্ছা। ধরুন, একটা দেশের সরকার সিদ্ধান্ত নিল একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেবে। তারপর কি হলো? যা হলো সেটা অভাবনীয়। তরুণ প্রজন্মের প্রতিক্রিয়া ছিল সাংঘাতিক। হাজার হাজার ছেলেমেয়ে রাস্তায় নেমে এলো প্রতিবাদ করতে। শুধু একটা অ্যাপ বন্ধের জন্য রাস্তায়? হ্যাঁ, এবং পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠল। রিপোর্ট বলছে ১৯ জনের মৃত্যু হয়, ৪০০ জনেরও বেশি আহত হন। বলেন কি, ১৯ জনের মৃত্যু? আর এর রাজনৈতিক প্রভাব এতটাই পড়ল যে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন। অবিশ্বাস্য। কিন্তু এত তীব্র প্রতিক্রিয়া কেন? একটা অ্যাপের জন্য এত কিছু? এখানেই তো আসল প্রশ্নটা। এটা শুধু একটা অ্যাপ ব্যবহার করতে না পারার বিষয় ছিল না, তাই না? একেবারেই না। এই ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওই প্রজন্মের মানসিক নির্ভরতা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর কতটা গভীর। ওই সোর্সগুলো বলছে তাদের কাছে মনে হয়েছিল যেন তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ সামাজিক মানসিক কেড়ে নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন ছিল না, ওটা তাদের পরিচয়, বন্ধুত্ব, জীবনের একটা খুঁজে পাওয়ার জায়গাও হয়ে গিয়েছিল হয়তো। এই মাত্রার নির্ভরতা, এটা তো আমাদের ছোটবেলার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা। আমরা প্রযুক্তি ব্যবহার করেছি, কিন্তু প্রযুক্তি আমাদের এতটা নিয়ন্ত্রণ করত না। যুগটা পাল্টে গেছে। আর যখন আমরা এই ধরনের বড় ঘটনা দেখি, তখন একটু থমকে ভাবা দরকার। ঠিক। এই একই ধরনের মানসিক নির্ভরতা হয়তো ছোট আকারে আমাদের নিজেদের বাড়িতেও তৈরি হচ্ছে না, তো আমরা হয়তো খেয়াল করছি না। যেমন ধরুন, বাড়িতে ওয়াইফাই বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য, বা ফোনটা কেড়ে নেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা হয়তো ভীষণ রেগে গেল বা ভেঙে পড়ল। হ্যাঁ, হতে পারে। এটা হয়তো ওই বড় ঘটনারই একটা ছোট সংস্করণ। এটা দেখায় যে এই প্ল্যাটফর্মগুলোর ওপর তাদের মানসিক জগৎটা কতটা নির্ভরশীল হয়ে পড়েছে। আর এই নির্ভরতার বিপদ কিন্তু শুধু মেজাজ বা প্রতিবাদের মধ্যে আটকে থাকে না। অনেক সময় আরও অনেক বেশি সরাসরি, শারীরিক, এমনকি জীবনহানিকরও হতে পারে। ওই ভয়ঙ্কর অনলাইন চ্যালেঞ্জগুলোর কথা ভাবুন। হ্যাঁ, ওই বিষয়টাতে আসা যাক। এগুলো তো শুধু গল্প নয়, এগুলো সত্যি ঘটনা, দুঃখজনক ঘটনা। একদম। যেমন ধরুন ব্ল্যাকআউট চ্যালেঞ্জ, যেখানে শ্বাসরোধ করার মতো ভয়ঙ্কর কাজ করতে বলা হয়। এর সাথে অন্তত ২০ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাবুন একবার, কারো কারো বয়স ছিল মাত্র ১০ বছর। ২০ জন একটা অনলাইন চ্যালেঞ্জের জন্য, বিশ্বাস করা কঠিন। আরও আছে, অন্য একটা ভাইরাল চ্যালেঞ্জে আরও ৮ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। এগুলো তো সবচেয়ে ভয়াবহ উদাহরণ অনলাইনে লুকিয়ে থাকা বিপদ। আর এটা শুধু শারীরিক ঝুঁকিও নয়। আপনি কি সেই ৫০ দিনের গেমটার কথা বলছেন? হ্যাঁ, ওই ঘৃণ্য খেলাটা, যা অংশগ্রহণকারীদের ধাপে ধাপে আত্মক্ষতির দিকে ঠেলে দেয়। খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করা। রাশিয়া, ভারত, ব্রাজিল, বিশ্বজুড়ে শত শত কিশোর কিশোরীর আত্মহত্যার সঙ্গে এর যোগসূত্র পাওয়া গেছে। সাংঘাতিক। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও এর প্রভাব দেখা গেছে। সেখানে একজন ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনাও জানা যায়, যেই গেমের শেষ দিকের কাজগুলো করার চেষ্টা করছিল। কি ভয়াবহ! এই উদাহরণগুলো শোনার পর বিষয়টাকে হালকাভাবে নেওয়ার আর কোনো উপায়ই থাকে না। এই ঘটনাগুলো আমাদের ওই অস্বীকার করার প্রবণতা থেকে বের করে আনে। বাচ্চারা অমন করেই থাকে, বা ওটা তো শুধু খেলা,
এই বলে আর উড়িয়ে দেওয়া যায় না। এটা স্পষ্ট যে এটা একটা বাস্তব বিশ্বব্যাপী সংকট। ডিজিটাল প্রভাব মানে শুধু সময় নষ্ট করা নয়, এটা সত্যি জীবন কেড়ে নিতে পারে। আর যদি এই মর্মান্তিক ঘটনাগুলো যথেষ্ট না হয়, তাহলে পরিসংখ্যানগুলোও তো বেশ চিন্তার কারণ, তাই না? অবশ্যই। আমরা দেখছি সমস্যাযুক্ত ডিজিটাল আচরণের হার দ্রুত বাড়ছে। যেমন সমস্যাযুক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের হার ধরুন 2018 সালে ছিল প্রায় 7%, 2022-এ সেটা বেড়ে হয়েছে 11%। মাত্র 4 বছরে প্রায় দ্বিগুণ। হ্যাঁ, বিশাল বৃদ্ধি। এটা প্রমাণ করে যে সমস্যাটা কমছে না, বরং আরও বাড়ছে। আর বন্ধুদের সাথে যোগাযোগের ব্যাপারটা? সেটাও দেখুন, 1/3 বেশি তরুণ-তরুণী জানাচ্ছে যে তারা বন্ধুদের সাথে অনলাইনে ক্রমাগত যোগাযোগ রাখে। ক্রমাগত। আর একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় 12% কিশোর-কিশোরীর গেমিং অভ্যাসকে সমস্যাযুক্ত বলা চলে। ক্রমাগত যোগাযোগ, সমস্যাযুক্ত গেমিং, এই শব্দগুলোই বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতিটা। আমরা জানি এই প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয় মনোযোগ ধরে রাখার জন্য। এই যে দিনের পর দিন অবিরাম ডিজিটাল টানাপোড়েন, এটা একটা শিশুর মস্তিষ্কের উপর ঠিক কী প্রভাব ফেলছে, কিভাবে প্রকাশ পায়? এটাই তো মূল প্রশ্ন। গবেষণা মূলত 4টে প্রধান নেতিবাচক প্রভাবের কথা বলছে, যা এই লাগাম ছাড়া ডিভাইস ব্যবহার থেকে আসছে। প্রথমটা হলো মনোযোগের বিভেদ বা ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশন। মানে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া। একদম। ক্রমাগত এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, নোটিফিকেশনের বন্যা, এই সব মিলে এমন একটা অবস্থা তৈরি হয় যাকে গবেষকরা বলছেন অ্যাটেনশন রেসিডিউ। অ্যাটেনশন রেসিডিউ, সেটা কি? মানে আপনি একটা কাজ থেকে সরে অন্যটায় গেলেও আপনার মনোযোগের কিছুটা অংশ আগের কাজেই পড়ে থাকে, ফলে নতুন কাজে পুরোপুরি মন দেয়া যায় না। এর ফল হলো দীর্ঘস্থায়ী বিক্ষিপ্ততা। শুধু স্ক্রোল করা বা ক্লিক করার প্রবণতা বাড়ে, কোনো কিছুতে গভীরভাবে মন দেওয়ার ক্ষমতা কমে যায়। তাহলে যখন দেখি বাচ্চা হোমওয়ার্ক করতে বসেও বারবার ফোন দেখছে বা বইয়ের পাতায় বেশিক্ষণ চোখ রাখতে পারছে না, তখন এটা শুধু ওর ইচ্ছে বা মনোযোগের অভাব নাও হতে পারে। হতে পারে ওর মস্তিষ্কটাই এই অতি উদ্দীপনার সাথে মানিয়ে নিতে গিয়ে পাল্টে গেছে। এক নাগাড়ে এক বিষয়ে মনোযোগ দেওয়াটা ওর কাছে কঠিন, এমনকি অস্বস্তিকর লাগতে শুরু করেছে। ভাবার বিষয়। আচ্ছা, মনোযোগের সমস্যার সঙ্গে তো অন্য সমস্যাও জড়িয়ে থাকার কথা। দ্বিতীয় প্রভাবটা কি? মানসিক অস্থিরশীলতা, মানে ইমোশনাল ইনস্টেবিলিটি। ডিজিটাল দুনিয়াটা অনেক সময় মনে হয় বাস্তব জীবনের চাপ থেকে পালানোর পথ। কিন্তু মজার ব্যাপার হলো এটাই আবার উদ্বেগ, খিটখিটে মেজাজ, মুড সুইং বাড়িয়ে তুলতে পারে। কিভাবে? লাইক, কমেন্ট, শেয়ার, এইসব বাইরের স্বীকৃতির উপর যখন আত্মসম্মানবোধটা নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেটা খুব ভঙ্গুর হয়ে যায়। অল্পতেই মন খারাপ, অল্পতেই উত্তেজনা। আর এই ভঙ্গুরতা নিশ্চয়ই তাদের বাস্তব জীবনের সামাজিক মেলামেশাতেও প্রভাব ফেলে। অবশ্যই। যা আমাদের তৃতীয় পয়েন্টে নিয়ে আসে, দুর্বল সামাজিক দক্ষতা বা উইকেন্ড সোশ্যাল স্কিলস। যখন বেশিরভাগ কথাবার্তা ভাব বিনিময় পর্দার মাধ্যমেই হয়, তখন বাস্তব জীবনের জন্য জরুরি কিছু দক্ষতা অনুশীলনের সুযোগটাই কমে যায়। যেমন ধরুন, সহানুভূতি দেখানো, অন্যের মুখের ভাব বা গলার স্বর শুনে তার মনের অবস্থা বোঝা, বা সামনাসামনি বসে কোনো ঝগড়া বা মতপার্থক্য মিটিয়ে নেওয়া। ঠিক তাই। এই দক্ষতাগুলো তৈরি হতে সময় লাগে, মুখোমুখি বসে অনুশীলন করতে হয়। ডিজিটাল মাধ্যমে এগুলো সেভাবে তৈরি হয় না। ফলে তারা হয়তো অনলাইনে অনেকের সাথে কানেক্টেড, কিন্তু বাস্তব জীবনে আরও বেশি একা আর বিচ্ছিন্ন বোধ করতে পারে। বোঝা গেল। আর চতুর্থ প্রভাব? সাধারণ স্বাস্থ্যের ব্যাঘাত বা বেসিক হেলথ ডিসরাপশন। এটা হয়তো সবচেয়ে সহজে চোখে পড়ে। স্ক্রিনের নীল আলো ঘুমের 12টা বাজে। হ্যাঁ, এটা তো জানি। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার ফলে শারীরিক সমস্যা হয়। আর এই যে সারাক্ষণ মানসিক উদ্দীপনা, এটা শুধু ঘুমের মান নষ্ট করে তাই নয়, শারীরিক সুস্থতা, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ধীরে ধীরে দুর্বল করে দেয়। এই 4টি প্রভাব, মনোযোগের অভাব, মানসিক অস্থিরতা, সামাজিক দক্ষতার ঘাটতি আর স্বাস্থ্যের অবনতি, এগুলো তো ধীরে ধীরে তৈরি হয়। অনেক অভিভাবকের পক্ষেই হয়তো এই পরিবর্তনগুলো চট করে খেয়াল করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে আজকের ব্যস্ত জীবনে। হ্যাঁ, ঠিক। অনেক সময় আমরা অজুহাত দিই, ও একটু বিশ্রাম নিচ্ছে, সারাদিন পর একটু গেম খেলছে। আমরা সমস্যাটাকে ছোট করে দেখি। এই পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা বিশ্লেষণে খুব ভালো একটা উপমা ব্যবহার করা হয়েছে। পেরেকের উপর বসে থাকা কুকুর। পেরেকের উপর বসে থাকা কুকুর, সেটা আবার কেমন? ভাবুন, একটা কুকুর একটা পেরেকের ওপর বসে আছে। সে একটু কাতরাচ্ছে, অস্বস্তি হচ্ছে তার।
একটা একটানা ঘ্যানঘেনে ব্যথা আছে, কিন্তু ব্যথাটা ঠিক ততটা মারাত্মক নয় যে সে তার চেনা আরামের জায়গাটা ছেড়ে উঠে পড়বে। ও আচ্ছা আচ্ছা, মানে অস্বস্তি হচ্ছে কিন্তু সহ্য করে নিচ্ছে। একদম। এটা খুব পরিচিত অনুভূতি, তাই না? আমরা হয়তো বুঝতে পারছি যে সন্তানের স্ক্রিন টাইম নিয়ে একটা সমস্যা হচ্ছে, হয়তো ও একটু খিটখিটে থাকছে, কিন্তু সেটা এখনো এমন পর্যায়ে যায়নি যে আমরা বড় কোনো পদক্ষেপ নেব। আমরা ওই অস্বস্তিতে নিয়েই কাটিয়ে দিই। ঠিক। আর যখন ব্যথাটা সত্যি আর সহ্য করা যায় না, মানে যখন পড়াশোনায় বড়সড় অবনতি হয়, উদ্বেগ চরমে পৌঁছায় বা অন্য কোনো বড় সমস্যা দেখা দেয়, তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। প্রায়শই অভিভাবকরা তখন সন্তানের জন্য হয়তো কাউন্সেলিং বা অন্য সাহায্য খোঁজেন। কিন্তু মূল কারণটা যে বাড়ির পরিবেশ বা নিজেদের তৈরি করা অভ্যাসের মধ্যেও থাকতে পারে, সেটা হয়তো তলিয়ে দেখেন না। ঠিক। কিছু বিশ্লেষণে আধুনিক অভিভাবকত্বের দিকেও একটা প্রশ্ন তোলা হয়েছে, মানে আমাদের ভালো উদ্দেশ্যগুলোই হয়তো কখনো কখনো উল্টো ফল দিচ্ছে। কিরকম? আমরা তো সন্তানদের কষ্ট থেকে বাঁচাতে চাই, তাদের জীবন সহজ করতে চাই, কিন্তু আমরা হয়তো ভুলে যাই যে আমাদের নিজেদের চরিত্র, আমাদের সহ্য ক্ষমতা তৈরি হয়েছিল নানা বাধা, প্রতিকূলতা, চ্যালেঞ্জ মোকাবেলা করে, অপেক্ষা করে কোনো কিছু পাওয়ার মাধ্যমে। হ্যাঁ, সেটা তো ঠিক। সবকিছু যদি খুব সহজে চটজলদি পাওয়া যায়, তাহলে কি আমরা তাদের সেই মানসিক শক্তি অর্জনের সুযোগ থেকে বঞ্চিত করছি? এটা একটা গভীর প্রশ্ন। এর সঙ্গে ওই ডিজিটাল আলস্যের মূল্য বা কস্ট অফ ডিজিটাল লেথার্জি বিষয়টা জড়িত, তাই না? যেমন এক ক্লিকে খাবার অর্ডার করা বা অনলাইনে জিনিস কেনা, এই সুবিধাগুলো হয়তো পরিবারের একসঙ্গে রান্না করা বা বাজারে যাওয়ার মতো ছোট ছোট কিন্তু জরুরি মুহূর্তগুলোকে কমিয়ে দিচ্ছে। ঠিক। সুবিধার আড়ালে হয়তো পারিবারিক আদান-প্রদান কমে যাচ্ছে। শিশুরা ধৈর্য ধরা, চেষ্টা করা, কোনো কিছুতে অবদান রাখার বদলে শিখছে তাৎক্ষণিক তৃপ্তি, বিক্ষিপ্ততা আর শুধু ভোগ করা। তবে এখানে কাউকে দোষ দেওয়া হচ্ছে না, প্যাটার্নটা বোঝা জরুরি যাতে আমরা তা বদলাতে পারি। আচ্ছা, এবার তাহলে কার্যকরী পদক্ষেপের কথায় আসা যাক। বাস্তবসম্মতভাবে আমরা কি করতে পারি? লক্ষ্যটা তো প্রযুক্তিকে জীবন থেকে বাদ দেওয়া নয়, তাই না? একেবারেই না। লক্ষ্য হল এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সন্তানদের শেখানো যে কিভাবে এই শক্তিশালী টুলগুলো ব্যবহার করতে হয়, যাতে তারা নিজেরা এর দ্বারা ব্যবহৃত না হয়। আর এর জন্য দরকার ভালোবাসা, স্পষ্ট লক্ষ্য আর সহানুভূতি নিয়ে নিয়ম তৈরি করা। ঠিক। তাহলে প্রথম পদক্ষেপ কি? প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি পদক্ষেপ হল পারিবারিক ডিজিটাল বাস্তবতা যাচাই করা, ফ্যামিলি ডিজিটাল রিয়ালিটি চেক। আর এটা শুরু করতে হবে বাড়ির প্রাপ্তবয়স্কদের দিয়েই। নিজেদের দিকে তাকানো। হ্যাঁ, নিজেদের প্রযুক্তি ব্যবহারের অভ্যাস নিয়ে সৎ হতে হবে। নিজেদের প্রশ্ন করতে হবে, আমি নিজে কি উদাহরণ তৈরি করছি? আমার নিজের ডিজিটাল অভ্যাসের প্রভাব আমার সন্তানের উপর কিভাবে পড়ছে? কারণ যা আমি নিজে আয়ত্ত করতে পারিনি, তা আমি অন্যকে শেখাতে পারি না। এটা কঠিন কিন্তু খুব দরকারি, বিশেষ করে যাদের হয়তো বাড়ি থেকে কাজ করতে হয় বা যাদের পেশাটাই প্রযুক্তি কেন্দ্রিক। তাদের জন্য এই আত্মদর্শন আরও বেশি জরুরি। নিজেকে না বদলালে সন্তানকে বদলানোর আশা করা বৃথা। একদম। আত্মসচেতনতা তৈরির পর দ্বিতীয় কৌশল কি হতে পারে? প্রযুক্তিমুক্ত নির্দিষ্ট সময় বা স্থান তৈরি করা, টেক ফ্রি অ্যাঙ্কার পয়েন্টস। এগুলো হলো এমন কিছু অপরিবর্তনীয় সময় বা বাড়ির এমন কিছু জায়গা যেখানে কোনো ডিভাইস ব্যবহার করা চলবে না, কোনো অজুহাতে নয়। যেমন ধরুন রাতের খাবারের সময়। চমৎকার উদাহরণ। উৎসগুলো জোর দিয়ে বলছে দিনে অন্তত একটা খাবার প্রযুক্তিমুক্ত রাখা উচিত। রাতের খাবারের জন্য খুব ভালো সময়। এছাড়া হতে পারে ঘুমোতে যাওয়ার আগের 1 ঘন্টা বা হয়তো সপ্তাহের ছুটির দিনের কিছুটা সময়। মূল উদ্দেশ্য হল এই ডিজিটাল হইচয়ের মাঝে সচেতনভাবে মুখোমুখি সংযোগের কিছু মুহূর্ত তৈরি করা। শুধু একটা খাবার একসঙ্গে ফোন ছাড়া খেলে কি এতটা পার্থক্য হবে? হ্যাঁ, হয়। কারণ এটা সরাসরি ওই দুর্বল সামাজিক দক্ষতা আর মনোযোগের ঘাটতির সমস্যাগুলোর মোকাবেলা করে। স্ক্রিনটা সরিয়ে নিলে আপনি সামনাসামনি কথা বলতে বাধ্য হন। ঠিক। মন দিয়ে শুনতে হয়, প্রতিক্রিয়া জানাতে হয়। শিশুরা একটা নিরাপদ পরিবেশে আলোচনা করা, মত প্রকাশ করা, এমনকি ছোটখাটো মতের অমিল সামলানোর মতো জরুরি সামাজিক দক্ষতাগুলো অনুশীলন করার সুযোগ পায়। এটা সেই পারিবারিক বন্ধনটাকে আবার তৈরি করে, যা স্ক্রিনের কারণে হয়তো আলগা হয়ে যাচ্ছিল। ঠিক। এটা সবাইকে সেই মুহূর্তে উপস্থিত থাকতে সাহায্য করে। বোঝা গেল। তৃতীয় কৌশল কি? পর্যবেক্ষণ এবং সংযোগ, অবজারভেশন অ্যান্ড কানেকশন। এর দুটো দিক আছে। 1, সন্তানদের মন দিয়ে দেখা, তাদের প্রতি মনোযোগী হওয়া। 2, নিজেদের আচরণেও সংযম দেখানো, মানে ভালো উদাহরণ তৈরি করা।
সন্তানদের পর্যবেক্ষণের ক্ষেত্রে কি দেখতে হবে? দেখুন, সন্তান যখন ডিভাইস থেকে দূরে থাকে তখন তার মেজাজ কেমন থাকে, আচরণ কেমন হয়। ডিভাইস না পেয়ে সে কি অতিরিক্ত অস্থির বা বিরক্ত হয়ে পড়ছে? তার মধ্যে কি উদ্বেগ বা ছটপটানি দেখা যাচ্ছে? এগুলো নির্ভরতার লক্ষণ হতে পারে। এটাকে একটা অসুস্থতার উপসর্গের মতো দেখুন, যা আপনাকে সমস্যাটা বুঝতে সাহায্য করবে। মানে উইথড্রল সিমটম বা প্রত্যাহারের লক্ষণগুলোর দিকে খেয়াল রাখা। আচ্ছা, আর দ্বিতীয় দিকটা? নিজে উদাহরণ তৈরি করা, মডেলিং। আপনি যা চান আপনার সন্তান করুক সেটাকে নিজে করে দেখান। যদি চান তারা ফোন কম ঘাটুক, তাহলে আপনাকেও সেটা করতে হবে। মানে স্ক্রল করার বদলে বই পড়া বা তাদের সঙ্গে গল্প করা, হ্যাঁ, বা অনলাইন অর্ডারের বদলে হয়তো একসঙ্গে কিছু বানানো। ক্লিকের বদলে কথা বলা। এই মডেলিং খুব শক্তিশালী প্রভাব ফেলে। শিশুরা যা শুনে তার চেয়ে বেশি অনুকরণ করে যা তারা দেখে। তাহলে মূল কথাটা হলো প্রযুক্তিকে শত্রু ভাবা নয়, বরং এর ব্যবহার নিয়ন্ত্রণ করা, আর এই নিয়ন্ত্রণে ভালোবাসা আর শৃঙ্খলার একটা ভূমিকা আছে। একেবারেই। লক্ষ্য হলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, বাদ দেওয়া নয়। এটা শিশুদের শেখানো যে কিভাবে এই শক্তিশালী টুলগুলো বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হয়, যাতে তারা এর দাস না হয়ে যায়। আর এর জন্য প্রয়োজন ভালোবাসা, স্পষ্ট নীতি এবং সহানুভূতিশীল শৃঙ্খলা। অস্বাস্থ্যকর অভ্যাসের প্রতি না বলা, সীমা ঠিক করে দেওয়া, এটাও কিন্তু ভালোবাসারই একটা প্রকাশ। আলোচনাটা খুব পরিষ্কার হলো। আমরা দেখলাম সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ, বিশ্বব্যাপী ঘটনা, পরিসংখ্যান থেকে বুঝলাম এর প্রভাবগুলো কি কি সেটাও জানলাম, আর একই সঙ্গে কিছু স্পষ্ট প্রথম পদক্ষেপও পেলাম। হ্যাঁ, নিজেদের ডিজিটাল অভ্যাসটা খতিয়ে দেখা, দিনে অন্তত একটা টেক ফ্রি খাওয়ার চালু করা এবং সন্তানদের আচরণের দিকে মনোযোগ দেওয়া ও নিজেরা ভালো উদাহরণ তৈরি করা, এগুলো শুরু করার জন্য ভালো জায়গা। বার্তাটা খুব স্পষ্ট। শুধু শুনে থেমে গেলে হবে না, এর গুরুত্বটা বুঝে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। আর আজকের আলোচনার শেষে একটা ভাবনা বা চ্যালেঞ্জ রেখে যেতে চাই। আমরা কথা বললাম যে ডিভাইসের ওপর অতিরিক্ত নির্ভরতা শিশুদের মধ্যে চটজলদি উত্তর খোঁজার প্রবণতা বাড়ায়। তারা নিজেরা ভাবার বা চেষ্টা করার আগেই হয়তো গুগলে সার্চ করে ফেলে। হ্যাঁ, ফলে তাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা বা স্বাধীনভাবে সমস্যা সমাধানের ক্ষমতাটা হয়তো ঠিকমতো তৈরি হচ্ছে না। ঠিক। তাই এই সপ্তাহের চ্যালেঞ্জটা হলো এমন কোনো সহজ, হাতে কলমে করা যায় এমন বহু ধাপের সমস্যা সমাধানের কাজ কি আপনার সন্তানকে দিতে পারেন। এমন কিছু যা তাদের গুগলের সাহায্য ছাড়াই ভাবতে, চেষ্টা করতে, সমাধান খুঁজতে, এমনকি কিছুটা হতাশ হতেও বাধ্য করবে। যেমন কি হতে পারে? হতে পারে একটু জটিল জিগস পাজল মেলানো, বা কিছু নির্দেশাবলী দেখে একটা ক্রাফট প্রজেক্ট তৈরি করা, একসঙ্গে একটা নতুন কিন্তু একটু কঠিন রেসিপি চেষ্টা করা, বা বাড়িতে করা যায় এমন একটা সাধারণ বিজ্ঞান পরীক্ষা। এমন কিছু যাতে চেষ্টা, চিন্তা এবং একটু ধৈর্য ধরার প্রয়োজন হয়। দারুণ প্রস্তাব। এটা তাদের আত্মনির্ভরতার পেশিগুলোকে শক্তিশালী করবে। ছোট ছোট ধাপে সমস্যা সমাধানের ক্ষমতাটা আবার তৈরি করা। একদম। আচ্ছা, আগামী আলোচনায় আমরা আরও গভীরে যাব। শুনলাম কিভাবে এই ডিজিটাল পরিবেশ আমাদের মস্তিষ্কের গঠনকে, বিশেষ করে মনোযোগ আর ঘুমের প্রক্রিয়াকে প্রভাবিত করে, তা নিয়ে কথা হবে। হ্যাঁ, এবং আমরা আলোচনা করব কিভাবে খুব সাধারণ পারিবারিক রুটিন বা নিয়মকানুনগুলো এই অদৃশ্য ক্ষতির বিরুদ্ধে একটা শক্তিশালী নোঙরের মতো কাজ করতে পারে। দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস কিভাবে বড় পরিবর্তন আনতে পারে সেই বিষয়ে কথা বলবো। দারুণ। আমরা পরের বার সেই বাস্তবসম্মত পথগুলো নিয়ে আলোচনা শোনার অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। পরের পর্বে আবার কথা হবে।